নাও কোনো স্পেসিফিক বিষয় নিয়ে ডিসকাস করতে হবে, বলো। স্যার সালফার ড্রাগস গুলা। ওকে, সালফার ড্রাগস। স্ক্রিনটা দেখতে পারছো? জি স্যার। ওকে, সালফার ড্রাগসে আমরা বলেছিলাম আমরা স্টার্টিং ফ্রম বেনজিন উই ক্যান ডু ইট, তাই না? বেনজিন থেকে নাইট্রোবেনজিন নাইট্রেশন করতে হবে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দিয়ে। নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিনে কনভার্ট করার জন্য রিডাকশন করতে হবে উইথ টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যানিলিনের এই যে অ্যামিন গ্রুপকে প্রোটেকশন করতে হবে, অর্থাৎ এটাকে বন্ধ করতে হবে যাতে অন্য কোনো গ্রুপ রিয়াকশন না করতে পারে। সেটা কিভাবে করা হয়? অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন করা যেতে পারে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে অথবা অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে, যা দ্বারা CH3CO অর্থাৎ অ্যাসিটাইল গ্রুপটা ওখানে যুক্ত হয়, অ্যামিনের সাথে রিয়াক্ট করে। সেটাই হলো, এটার নাম অ্যাসিটানিলাইড। এখন এই অ্যামিনটা আর রিয়াকশন করবে না। এর পরের স্টেপে আমরা প্যারাপোজিশনে একটা ক্লোরোসালফা সালফা সালফক্সাইড অ্যাড করতে চাই। তো সেটা কিভাবে করতে পারি? যে সালফিউরিক অ্যাসিডের ডেরিভেটিভ, এটা ক্লোরোসালফিউরিক অ্যাসিড। তো ওখান থেকে সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রক্সি গ্রুপ সরিয়ে একটা ক্লোরিন দিলে সেটাই হচ্ছে একটা ক্লোরোসালফিউরিক অ্যাসিড হয়ে। তো এটা দিলে এই যে প্যারাপোজিশন, এই যে সালফোনাইল ক্লোরাইড যেটা, এটা অ্যাড হয়ে গেল। এই যে ক্লোরিন সহ সালফার ডাইঅক্সাইড যেটা দেখছো, সালফোনাইল ক্লোরাইড, এই ক্লোরিনের সুবিধা হচ্ছে এটা একটা ভালো গুড লিভিং গ্রুপ, অর্থাৎ এটাকে সাবস্টিটিউয়েন্টস করা যায়, সাবস্টিটিউশন রিয়াকশন করা যায়। এখন এর সাথে যে কোনো অ্যামিন দিলেই, সেটা অ্যামোনিয়া দিলে সেখানে NH2 প্রাইমারি অ্যামিন ঢুকবে। যদি তুমি অন্যান্য সালফার ড্রাগ তৈরি করার জন্য যে প্রাইমারি অ্যামিন থাকে NH2, সেগুলো দিলে ঠিক একইভাবে ক্লোরিনকে রিপ্লেস করে সেটা ঢুকবে। সুতরাং এই ধাপটা পর্যন্ত সবগুলো একই রকম। এখানে এসেই শুধু অ্যামিনের জায়গায়, এই যে অ্যামোনিয়ার জায়গায় অন্যান্য বিভিন্ন রকম জিনিস এখানে অ্যাড করতে পারবে, যেমন সালফামেথাজিন, সালফাডায়াজিন, সবগুলো এই যে মাথায় যেটা খালি আছে ওখানে কি হবে? NH2। ওই অ্যামিনটা দিলে তোমার ওখানে যুক্ত হয়ে নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে। ফাইনালি এই ড্রাগটাকে অ্যাক্টিভ রাখার জন্য প্রথম পর্যায়ে যে অ্যামিনটাকে প্রোটেকশন করেছিলাম বা বন্ধ করেছিলাম অ্যাসিটাইল গ্রুপ দিয়ে, সেই অ্যাসিটাইল গ্রুপটাকে আবার সরাতে হবে। কিভাবে সরানো যায়? হাইড্রোলাইসিস করলে, যেমন অ্যাসিড হাইড্রোলাইসিস করছে এরা, বেসিক হাইড্রোলাইসিসও করা যায়। করলে এই যে আবার সেই তোমার অ্যামিনটা ফ্রি হয়ে গেল। তো এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড সিনথেসিস। বুঝতে পেরেছো? কোনো স্টেপ বুঝতে অসুবিধা আছে? স্যার সবগুলোর কি নাম লিখতে হবে? নাম নাম না লিখলেও চলবে। এই যে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন করা হলো, এটা এটা কি ধরনের রিয়াকশন? কি ধরনের রিয়াকশন? এটা কি অক্সিডেশন না রিডাকশন না সাবস্টিটিউশন না
হ্যাঁ, সাবস্টিটিউশন স্যার। এই যে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, এটা সাবস্টিটিউশন, রিডাকশনও হয়। রিডাকশন স্যার, রিডাকশন স্যার। রিডাকশন। প্রত্যেকটা স্টেপ কেন করা হলো সেটা জানা থাকলে ভুল হবে না সহজে। হুম, সেই জন্য এই যে তোমার বেনজিন থেকে নাইট্রোবেনজিন করা হলো, এই রিয়াকশনের নাম কি, মানে কি বলে এটাকে? নাইট্রেশন। নাইট্রেশন। নাইট্রেশন সবসময় এরকমই করা হয়, নাইট্রিক অ্যাসিড থাকে সাথে আরেকটা স্ট্রং অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড। তারপরে এই যে পরে অ্যানিলিন থেকে যেটা অ্যাসিটানিলাইট করা হলো, এটা কিরকম রিয়াকশন, এই রিয়াকশনের নাম কি? অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করাকে কি বলা হয়? অ্যাসিটাইলেশন, তাই না? জি স্যার। অ্যাসিটাইলেশন না এটা? অ্যালকাইল স্যার। গ্রুপ যুক্ত করাকে কি বলা হয়? অ্যালকাইলেশন। Relation. অ্যালকাইলেশন। তুমি এটাকে বন্ধ করতে পারতে, অ্যালকাইলেশনের মাধ্যমে বন্ধ করা যেত, অ্যালকাইল গ্রুপ যুক্ত হতো, কিন্তু ডিপ্রোটেকশন করা সহজ না অ্যালকাইলেশনের ক্ষেত্রে। তুমি যদি মনে করো যে পরীক্ষায় শুধু পাস করবে, তাতে শেখা হবে না। ইফ ইউ ডু নট নো হোয়াই আর ডুইং দিস, আমাদের পড়ার উদ্দেশ্য কিছু শেখা, তাই না? বিভিন্ন রকম রিয়াকশন কেন হচ্ছে, কি জন্য করা হচ্ছে, সেইটা যদি না শিখে জাস্ট মেমোরাইজ করে পরীক্ষায় কোনো রকম পাস করে চলে যাবে আর ভুলে যাবে, তাহলে এই উদ্দেশ্যে আসলে এই কোর্স না। You have to understand why are doing what we are doing. আমি বলেছি যে নাম মনে না রাখলেও হবে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর ডুইং। যদি প্রত্যেকটা স্টেপের নাম আসে যে এইটা থেকে এইটা কনভার্ট হওয়ার জন্য কি ধরনের রিয়াকশন হলো, পারবে? না স্যার, পারবো না। তাহলে এই কোর্সের পড়ার উদ্দেশ্য বা যে কোর্স লার্নিং আউটকাম বা যে অবজেক্টিভ, সেটা গুরুত্বহীন। এটা কোনো পড়ার কোনো মানেই হয় না। এই যে অ্যানিলিন থেকে কি বানানো হলো? মিথাইল অ্যানিলিন, তাই না? একটা বেস দেওয়া হলো, তাহলে এখানে কি ঘটনা, কি ধরনের রিয়াকশন হলো? এটা অ্যালিশন। অ্যালকাইলেশন, তাই না? অ্যালকাইল গ্রুপ ঢুকানো হয়েছে, যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে মিথাইল গ্রুপটা, অ্যালকাইল গ্রুপ না? জি স্যার। তাহলে অ্যালকাইল গ্রুপ ঢুকাতে গেলে ওখানে একটা অ্যালকাইল হ্যালাইড লাগবে, যেমন CH3 আই, হ্যাঁ না? এটার নাম হচ্ছে মিথাইল মিথাইল আয়োডাইড। আয়োডাইড। ইয়েস, মিথাইল আয়োডাইড। এখন তোমাকে যদি বলা হয় যে এই যে মিথাইল অ্যানিলিন তৈরির জায়গায় যদি ইথাইল অ্যানিলিন তৈরি করতে বলা হয়, তাহলে কি করবে? মিথাইল আয়োডাইড নেব। ইয়েস, ইথাইল আয়োডাইড। এই যে অ্যালকাইলেশন করা হচ্ছে বা অ্যাসিটাইলেশন করা হচ্ছে, এই জিনিসটা যদি না বুঝে জাস্ট মুখস্থ করো, মুখস্থ করে কয়টা তুমি মুখস্থ রাখবে, কিন্তু যদি তুমি শেখো যে এটা এই কারণে হচ্ছে, দেন ইউল কন্ট্রিবিউট টু দি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে যে তখন তুমি সেখানে ভূমিকা রাখতে পারবে, ওষুধ তৈরিতে ভূমিকা রাখতে পারবে। কিন্তু মুখস্থ করে
জাস্ট কোনো রকম পরীক্ষায় হয়তো পাস হবে, কিন্তু সেটা উদ্দেশ্য না। সো এভরি স্টেপ ইউ শুড লার্ন হোয়াই ইউ আর ডুইং দিস। তাহলে এটা কি হলো, কি ধরনের রিয়াকশন হলো নিচেরটা? অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন নলে, এটা কি অ্যাসিটাইলেশন? এস্টার। অ্যাসাইলেশন কাকে বলে? যদি CH3 জায়গায় আর থাকতো, অ্যাসাইলেশন ঠিকই আছে, কিন্তু স্পেসিফিক্যালি যদি CH3 তাকে বলা হয় অ্যাসিটাইল গ্রুপ, তাই না? অ্যাসাইলেশন ঠিকই আছে, CH3CO, আবার RCO RCO, এটাকে কমনলি কি বলা হয়? অ্যাসিটাইল। নিচেরটা এটাকে কি বলা হয়? অ্যাসাইল, তাই না? আর উপরেরটা স্পেসিফিক্যালি ওটা আছে অ্যাসিটাইল। অ্যাসিটাইল। সুতরাং অ্যাসিটাইলও একটা অ্যাসাইল গ্রুপ, কিন্তু সেখানে যে মিথাইল গ্রুপটা সুনির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। আর অ্যাসাইল, সিম্পল অ্যাসাইল যদি বলা হয়, তাহলে আর গ্রুপটা সুনির্দিষ্টভাবে নয়। এখানে আর এর জায়গায় সেটা CH3 হতে পারে, এটা ইথাইল হতে পারে, যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে, যে কোনো অ্যারোমেটিক গ্রুপ ইভেন হতে পারে। এটা অ্যাসাইল গ্রুপ, তাই না? এটা অ্যাসাইলেশন, বাট ইট ইজ মোর স্পেসিফিক্যালি ইট ইজ অ্যাসিটাইলেশন। So you should know every reaction why you are doing. যদি পরীক্ষায় আসে যে অ্যানিলিন থেকে অ্যাসিটাইলিনাইড কেন বানানো হচ্ছে এই রিয়াকশনে, হোয়াট ইজ দ্য পারপাস অফ মেকিং দি অ্যাসিটাইলিনাইড ফ্রম অ্যানিলিন, হোয়াই আর ডুইং দি অ্যাসিটাইলেশন টু দিস অ্যামিন, কেন করা হচ্ছে? পরীক্ষায় যদি আসে, চলেই আসে এরকম প্রশ্ন, যে why we are doing the acetylation to this amine of aniline, what is the purpose? And again, why are doing the deacetylation? এই যে লাস্ট স্টেপে হাইড্রোলাইসিস করছি অ্যাসিটাইলেশনকে, why are doing? যদি আমরা না করতাম অ্যাসিটাইলেশন, শেষে তো সেই অ্যাসিটাইল গ্রুপটা আবার বাদই দেওয়া হয়েছে, তাই না? তাহলে এটা করার কি দরকার ছিল? সেটা কি জানা গুরুত্বপূর্ণ না? কেন করলাম? অ্যামিন যাতে অন্য কিছুর সাথে রিঅ্যাক্ট না করে। ইয়েস, এক্স্যাক্টলি। অ্যামিন যেন অন্য কারোর সাথে রিয়াক্ট না করে। আমরা চাই যে অ্যামিন উইল বি আনডিস্টার্ব, তাই না? অ্যামিনটা আর কোনোভাবে অন্যদের, আমি যদি একাধিক ফাংশনালিটি যোগ করতে চাই, সেক্ষেত্রে একটা ফাংশনাল গ্রুপ পরবর্তী রিয়াকশনে সেটা রিয়াক্ট করতেও পারে অন্য কিছুর সাথে। যদি চাই যে সেটা আর কারোর সাথে রিয়াক্ট না করুক, তাহলে তাকে এমনভাবে প্রোটেক্ট করতে হবে যাতে
পরবর্তীতে আবার ডিপ্রোটেকশনও করা যায়, অর্থাৎ সেই গ্রুপটা আবার সরানো যায়। এই অ্যাসিটাইল গ্রুপ এমন একটা জিনিস, তুমি অ্যামিনকে প্রোটেকশন করতে পারছো, আবার ডিপ্রোটেকশনও করতে পারছো, অর্থাৎ অ্যাসিটাইল গ্রুপকে সরানো সম্ভব। কিন্তু এই যে এই অ্যালকাইল গ্রুপ দিয়ে, অর্থাৎ এই যে মিথাইল আয়োডাইড দিলে এটাও কিন্তু অ্যামিন প্রোটেকশন হয়ে গেল, কিন্তু এই প্রোটেকশন কিন্তু পার্মানেন্ট, এটাকে তুমি আর ডিপ্রোটেকশনে যেতে পারবে না। বুঝতে পারছো? এটা ওয়ান ওয়ে। এটা যেমন তুমি নিচেরটা অ্যাসিটাইলেশন বোথ ওয়ে, তুমি নিচে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, হাইড্রোলাইসিস করো, ওয়াটার দিয়ে, তাহলে কিন্তু ডিপ্রোটেকশন করতে পারবে, ঠিক না? কিন্তু এই অ্যালকাইলকে ডিপ্রোটেকশন করা যায়? পার্মানেন্টলি বাউন্ড হয়ে যায়। তাহলে কেন অ্যাসিটাইলেশন করলাম? অ্যামিন গ্রুপকে প্রোটেকশন করার জন্য, এবং এইভাবে করলাম যেন আবার ব্যাক করতে পারি। কিছু কিছু জিনিস ভাঙা যায়, যেমন স্টারকে ভাঙা যায়, অ্যামাইডকে ভাঙা যায়, কিন্তু অ্যালকাইল গ্রুপকে ভাঙাটা খুবই কঠিন। বুঝতে পারছো? ডিঅ্যালকাইলেশন ইজ ভেরি ভেরি স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং। বাট অ্যামাইড, স্টারিফিকেশন রিয়াকশন, এগুলো ভাঙাটা সহজ। এই যে সালফোনাইল ক্লোরাইড কেন বানানো হলো? এই ক্লোরিনের কাজ কি? গুড লিভিং গ্রুপ, অর্থাৎ ক্লোরিনটা সহজে এখান থেকে লিভ করতে পারে, সরে যেতে পারে, এবং তার পরিবর্তে এখানে সহজেই বিভিন্ন রকম অ্যামিন যুক্ত করা যায়। শুধু ক্লোরিন না, আরো গুড লিভিং গ্রুপ আছে, আয়োডিনও গুড লিভিং গ্রুপ, ব্রোমিনও গুড লিভিং গ্রুপ। সুতরাং এরকম যদি কোনো গুড লিভিং গ্রুপ এখানে যুক্ত করা যায় সালফার ডাইঅক্সাইডের পাশে, তবেই সেটা সহজে সরানো। এখানে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে সেই সালফার ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন থাকলে সেই হাইড্রোজেনকে সরানো এত সহজ না, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট এই যে ক্লোরিন ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ, therefore you can easily remove it, replace it with some amine। এই হচ্ছে এই রিয়াকশনের ঘটনা। তাহলে সালফার ড্রাগটা হয়ে গেল। আর কি কোনটা নিয়ে আমরা আলোচনা করতে পারি? ড্রাগ সিনথেসিস আর কি ছিল? ড্রাগ সিনথেসিসে আর কি কি ছিল? প্যারাসিটামল ছিল, অ্যাসপিরিন ছিল, আর পাসা পাওয়া, আর আইসোনিয়াজাইড। সবগুলো সহজ না? জি স্যার। সালফার ড্রাগে স্যার মানে সবগুলোই দেখে নেব। সালফার ড্রাগে সবগুলো দেখে নিতে হবে। সালফার ড্রাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার পাশা পাবাটা যদি আরেকবার একটু দেখাইতেন। ও, প্যারাসিটামল তো পারবে সবাই, তাই না? সিনথেসিস অফ প্যারাসিটামল। জি স্যার। স্টার্টিং করবে কোথা থেকে? ফিনল থেকে স্টার্ট করতে পারে না? ফিনলকে নাইট্রেশন করলে অর্থোনাইট্রোফিনল আর প্যারানাইট্রোফিনল তৈরি হয়, তাই না? এই যে হাইড্রক্সি গ্রুপটা হচ্ছে অর্থো প্যারা ডাইরেক্টিং। তো প্যারাসিটামলে যেহেতু প্যারা অ্যামিন, প্যারা অ্যানিলিনের প্যারা মানে এই যে নাইট্রো গ্রুপটাকে অ্যানিলিন বানাতে হবে, সুতরাং অর্থ পজিশনের যে নাইট্রো সেটা আমাদের আর দরকার নাই। আমাদের দরকার কোনটা? প্যারা পজিশনের যে নাইট্রো। সুতরাং
প্রথম স্টেপে এরকম হবে, তখন অর্থ পজিশনে যে নাইট্রো গ্রুপ আছে এটাকে বাদ দেব, এটা পিউরিফিকেশন করতে হবে। দুটো প্রোডাক্ট হলে রিয়াকশন থেকে একটা পিউরিফিকেশন করে যেটা প্যারা নাইট্রো ফিনল হয়েছে ওইটাকে আলাদা সেপারেট করতে হবে, করে ওটাকে রিডাকশন করতে হবে, তাই না? রিডাকশন এমন রিডিউসিং এজেন্ট নিতে হবে যাতে হাইড্রক্সি গ্রুপটা কোনো ডিস্টার্ব না হয়, কিন্তু নাইট্রো গ্রুপটা রিডিউসড হয়ে যাবে। যেমন সোডিয়াম বোরোহাইড্রাইড, এটা এমন একটা রিডিউসিং এজেন্ট যেটা হাইড্রক্সি গ্রুপকে কোনো ডিস্টার্ব করছে না। তাহলে খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট দিলে এই হাইড্রক্সি গ্রুপটা আবার কিটোন হয়ে যেতে পারতো, বুঝতে পারছো? ফিনলটা তখন আবার কিটোন হয়ে অন্য কিছু হয়ে যেত। এই জন্য সোডিয়াম বোরোহাইড্রাইড একটা গুড মডারেট রিডিউসিং এজেন্ট, যেটা তোমার নাইট্রো গ্রুপকে অ্যানিলিনে পরিবর্তন করছে। পরবর্তীতে এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড, সেই আগের রিয়াকশনের মতো অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করার জন্য এটা দেওয়া হয়েছে। এই অ্যাসিটানিলাইডের মতোই, দেখছো একই রকম, এই অ্যামিনের সাথে রিয়াক্ট করছে। ওখানে যেমন প্রোটেকশন করার জন্য আমরা অ্যাসিটাইলেশন করেছিলাম, দিস ইজ প্যারাসিটামল। তো প্রত্যেকটি স্টেপ কেন করা হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা জানতে হবে। সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে কি করা হচ্ছে এখানে? এটা কি ধরনের রিয়েজেন্ট? অক্সিডাইজিং না রিডিউসিং? রিডিউসিং এজেন্ট, তাই না? অ্যাসপিরিন, এটা মোটামুটি ভালোই দেখা যায়। এটা কি ওপেন হবে? কোথায় গেল সে? এটা এখানে দেখতে পাচ্ছ যে ফিনল থেকে আমরা শুরু করতে পারি। তো ফিনলে একটা অ্যাসিডিক, এটাকে সোডিয়াম ফিনক্সাইড বানানো যায়। If you react with sodium hydroxide, then it will give sodium phenoxide. সেটাকে আবার কোব রিয়াকশন আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং প্রেসার দিয়ে 100 অ্যাটমসফেরিক প্রেসার দিলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা তখন অর্থ পজিশনে ঢুকে যাবে, এবং সোডিয়াম হাইড্রক্সাইড থাকার কারণে এটা সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হবে। এবং পরবর্তীতে যদি তুমি অ্যাসিড, এটি H3O+, এটা হচ্ছে অ্যাসিড, ওয়াটারের সাথে প্রোটন যুক্ত হয়ে যায়, এই অবস্থা। তুমি অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলে তখন স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। এই স্যালিসাইলিক অ্যাসিডকে অ্যাসিটাইলেশন করলে এই যে হাইড্রক্সি গ্রুপে তখন অ্যাসিটাইলেশন হবে। দিস ইজ অ্যাসপিরিন। A lot of
ওএস ইউ ক্যান মেক দিস কম্পাউন্ড, তোমার যেটা ভালো মনে হয়, সহজ মনে হয় সেটা করবে। ফিনল থেকে অ্যাসপিরিন, ফিনল থেকে সোডিয়াম ফিনক্সাইড, সেখানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কোপ রিয়াকশনের মাধ্যমে 100 অ্যাটমসফেরিক প্রেসার অ্যারাউন্ড, কোপ রিয়াকশনের মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। স্যালিসাইলিক অ্যাসিডকে অ্যাসিটাইলেশন করলে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আর কি ছিল? সিনথেসিস অফ isoniazide from picoline. এই যে দেখছো 4 পিকোলাই, দেখতে পারছো এটা? জি স্যার। গুড। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে কে এমটা বড় হাতের হবে, এম এন ও বড় হাতের হবে, ক্যাপস লেটার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি ধরনের রিয়েজেন্ট? এটা কি অক্সিডাইজিং এজেন্ট নাকি রিডিউসিং এজেন্ট? পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং। ইয়েস, অক্সিডাইজিং। এতটুকু না পারলে তোমার শুধু মুখস্থ করে হবে না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ এখানে অক্সিডাইজেশন করা হচ্ছে, কাকে করা হচ্ছে? ওই যে মিথাইল গ্রুপকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, আরো আছে পটাশিয়াম ডাইক্রোমেট আছে। সো দে আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেটা এই মিথাইল গ্রুপকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পরিণত করলো। তাহলে এটা 4 পিকোলিনিক অ্যাসিড, এটাকে আইসোনিকোটিনিক অ্যাসিড বলা হয়। পিকোলাইন থেকে আইসোনিকোটিনিক অ্যাসিড হলো। পরবর্তীতে কি? এই যে ইথাইল অ্যালকোহল দিয়ে রিয়াকশন করা হলো। ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিড রিয়াকশন করলে কি ধরনের রিয়াকশন হয়? অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কি রকম রিয়াকশন হয়? এই রিয়াকশনের নাম কি? হ্যাঁ, কেউ বলতে পারবে? স্টারিফিকেশন রিয়াকশন, তাই না? স্টার তৈরি হলো না, এটা উপরে যে যেটা হয়েছে এটা কি? এটা স্টার। অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড রিয়াক্ট করে স্টার হয় প্লাস ওয়াটার। এই সালফিউরিক অ্যাসিডের কাজ কি এখানে? ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ এই রিয়াকশনে যে পানি তৈরি হবে ওয়াটার সেটাকে অ্যাবজর্ব করবে। যদি অ্যাবজর্ব না করে তাহলে এই রিয়াকশনটা আবার ব্যাকওয়ার্ড হবে, আবার ফিরে আসতে হবে। আর ওয়াটারটা অ্যাবজর্ব করে নিলে তখন রিয়াকশনটা ফরওয়ার্ড হয়। সেই জন্য স্টারিফিকেশন রিয়াকশনের সাহায্যে একটা ডিহাইড্রেটিং এজেন্ট যারা ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে, যেমন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা ফসফরাস পেন্টঅক্সাইড বা থায়োনিল ক্লোরাইড, এগুলো হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেশন করে, ওয়াটারকে অ্যাবজর্ব করে, করলে তখন রিয়াকশনটা ফরওয়ার্ড হয়। এবং এই অ্যাসিডটা কি এই যে স্টার তৈরি করার কারণটা কি? আলটিমেটলি আমরা তৈরি করতে চেয়েছিলাম যে এই যে তোমার এখানে একটা হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে একটা অ্যামাইড টাইপের
কিছু ঢোকাতে, CONH। সেটা আমরা যদি এই যে আইসোনিকোটিনিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করাতাম মাঝের স্টেপটা স্কিপ করে, তাহলে কি হতো? এই রিয়াকশনটা খুব স্লো অথবা প্রোডাক্ট খুবই কম হতো। এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করতে পারে, বাট ইটস ভেরি ভেরি ইনঅ্যাক্টিভ, প্রোডাক্টের ইল্ড খুবই কম হতো। কিন্তু স্টারের সাথে, স্টার একটা গুড লিভিং গ্রুপ, ওই যে কার্বনিল গ্রুপের সাথে যে বাকি যে ইথক্সাইড আছে, দিস ক্যান ইজিলি লিভ, বাট এই যে কার্বনিলের সাথে যে হাইড্রক্সি গ্রুপ আছে ভেরি স্ট্রংলি বাউন্ড। সুতরাং স্টারিফিকেশনের মাধ্যমে এখানে একটা গুড লিভিং গ্রুপ তৈরি করা হলো, যে ইথক্সাইড, যার কারণে এই যে পরবর্তীতে হাইড্রোজেন দেওয়ার কারণে সহজে যে ইথক্সাইডটা ওখান থেকে লিভ করছে, সাথে একটা হাইড্রোজেন নিয়েছে, বাকি অংশটা এখানে যুক্ত হয়েছে অ্যামাইড রিয়াকশন। তো এই হচ্ছে আইসোনিয়াজাইড সিনথেসিস। বুঝতে পেরেছো প্রত্যেকটা স্টেপের কি কাজ? জি স্যার। বলো তো একটু, সামারাইজ করো। তুমি আমাদের জন্য একটু সামারাইজ করো যে হোয়াট হ্যাপেন, হোয়াই উই আর ডুইং দিস রিয়াকশন ফর এভরি স্টেপ। এটা তো লজিক্যালি হয়েছে না, নাকি এটা কি তো, এটা তো মানে কোনো আজগবি ব্যাপার না যে হঠাৎ করে এটা হয়েছে কোথাও থেকে পাওয়া গেছে বা এরকম তো না, তো বুঝে বুঝে করা হয়েছে না যে এটা আমি এটা বানাতে চাই, এটা বানাতে চাই, এই কারণে এটা দিচ্ছি। হ্যাঁ, কারণ এরকম আরো রিয়াকশন আসতে পারে, অনেক রিয়াকশন, অনেক রকম প্রোডাক্ট। সেখানে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই আর ডুইং দিস, দেন লার্নিং উইল বি নট গুড। বলো। তার প্রথমে আমরা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট নিছি, নেওয়ার পর এটা হচ্ছে অক্সিডাইজ হয়েছে, কার হওয়ার পর অক্সিডেশন হয়েছে? কোন ফোর গ্রুপের? হচ্ছে মিথাইল গ্রুপের। ইয়েস, এক্স্যাক্টলি। তারপরে তারপরে হচ্ছে স্যার আমরা যে হচ্ছে কার্বক্সিলটা পাইছি, কার্বক্সিলিক ওই আমরা হচ্ছে দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড ইউজ করছি যাতে আমাদের হচ্ছে ওয়াটারটা অ্যাবজর্ব করে। ইয়েস এটা হচ্ছে স্টেরিফিকেশন প্রসেস। ইয়েস দেন হচ্ছে আমরা একটা এস্টার পাবো। এখানে এস্টারের মধ্যে যে ইথক্সাইড গ্রুপটা আছে এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ, গুড। যে কারণে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি লিভ করতে পারবে। তারপরে হচ্ছে এখানে হাইড্রোজেনের যে গ্রুপটা আছে ওখান থেকে ওইটা হচ্ছে এটার সাথে যুক্ত হতে পারবে। রাইট, এক্স্যাক্টলি। খুব ভালো বলেছে, এক্সিলেন্ট। এইটা আসলে উদ্দেশ্য ছিল, আসলে মুখস্থ করাটা উদ্দেশ্য না। এবং ভবিষ্যতে যদি কখনো মেডিসিনাল কেমিস্ট কাজ করো, ড্রাগ সিনথেসিসে, এপিআই সিনথেসিসে, তখন তোমার এই কারণগুলো জানতে হবে। এবং হাজার হাজার রিয়াকশন মুখস্থ করে পারবে না। হ্যাঁ, ডেরিভেটিভ গুলো কেন তৈরি করছো, এবং তুমি তখন মডিফাই করতে পারবে। ইথাইল অ্যালকোহল না করে যদি তুমি প্রোপাইল অ্যালকোহল নিতে, সেটাও তো হতে পারতো। হ্যাঁ, সুতরাং এই যে হাইড্রোজেনের পরিবর্তে যদি ফিনাইল হাইড্রোজেন নিতে, সেটাও হতে পারতো, অন্যরকম একটা ড্রাগ হয়ে যেত। সুতরাং ইফ ইউ নো হোয়াই আর ডুইং, ইউ ক্যান ম্যানিপুলেট দিস রিয়াকশন, অনেক রকম কিছু তৈরি করতে পারবে। তো এটা বোঝা গেল। আর কি যেন বার্চ বলছি, রিঅ্যাকশনটা একটু, কোনটা? বার্চ রিঅ্যাকশন, বার্স BIRCH। বার্স রিয়াকশন। এটা হচ্ছে বার্স রিডাকশন। বার্স রিডাকশনটা খুবই খুবই স্ট্রং একটা রিডাকশন, যেটা
ইউজুয়ালি অন্যান্য রিডিউসিং এজেন্টগুলো অ্যারোমেটিক রিং এর মধ্যে যে পাই ইলেকট্রন আছে, পাই বন্ড আছে, সেই পাই বন্ডকে রিডাকশন করতে পারে না, কিন্তু বার্স রিডাকশন সেটা করতে পারে। সেখানে কি করা হয়, সোডিয়াম এবং অ্যামোনিয়া এই দুটো রিয়াকশন করে অ্যাক্টিভ হাইড্রোজেন তৈরি করে, সে হাইড্রোজেন ওই রিং এর মধ্যে অ্যাড হয়। হ্যাঁ, এবং এই যে ইথাইল অ্যালকোহল, সেখানে একটা তোমার কি বলে সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। যার কারণে দেখো যে আগে অ্যারোমেটিক ছিল বেনজিন, এখন নন অ্যারোমেটিক হয়ে গেছে। এটা কিন্তু আর অ্যারোমেটিক না, এটা একটা কি অ্যালিফেটিক কম্পাউন্ড হয়ে গেছে, অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে। তবে এখানে যে রিডাকশন হবে, হাইড্রোজেনটা ঢুকবে, এটা অনেক সময় ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন লিভিং গ্রুপের উপরেও নির্ভর করে যে কোন পজিশনে হবে। মানে CF3 একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্র করা মানে ইলেকট্রন সেখান থেকে নিজের দিকে টেনে নিতে পারে। ইলেকট্রন যদি উইথড্র করে তাহলে তার পাশের যে রিং ছিল সেইটাই রিডাকশন হচ্ছে না, এবং পাশে দেখো একটা প্রত্যেকটা পাশে তোমার সিঙ্গেল বন্ড হয়ে গেছে, পরে অল্টারনেটিভলি ডাবল বন্ড আসছে। আর এই যে মিথক্সি গ্রুপে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা রিং এর মধ্যে ইলেকট্রন দিচ্ছে, দিলে এই ইলেকট্রন দেওয়ার কারণে সেখানে ওই যে ডাবল বন্ড ওটা রয়ে গেছে, এবং অপোজিট সাইডে একটা ডাবল বন্ড রয়েছে, এবং ডাবল বন্ডের পাশে যে কার্বন সেখানেই রিডাকশনটা হয়েছে। সুতরাং একটু খেয়াল করতে হবে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কি প্রভাব, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের কি প্রভাব। এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা কি ইলেকট্রন উইথড্রয়িং নাকি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মধ্যে কারা কারা আছে? ফ্লোরিন গ্রুপ আছে, ট্রাইফ্লোরো মিথাইল গ্রুপ আছে। এছাড়া তোমার যেগুলা ডাবল বন্ড আছে, যে সমস্ত ফাংশনাল গ্রুপের মধ্যে বা ট্রিপল বন্ড, তারাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যেমন এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে ডাবল বন্ড আছে অক্সিজেন আর কার্বনের। আর সায়ানো গ্রুপ, এখানে ট্রিপল বন্ড আছে, অর্থাৎ আনস্যাচুরেটেড যে সমস্ত ফাংশনাল গ্রুপ আছে তারাও কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সুতরাং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে কি হয়, সেই রিংয়ে সেই পজিশনে যেখানে অবস্থিত সেখানে রিডাকশনটা হচ্ছে, আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপে সেই রিংটাই ডিস্টার্ব হচ্ছে না, তারপরেরটায় রিডাকশন হচ্ছে। বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? এই যে মেকানিজম সহ ডিটেলসে দিয়ে দিয়েছে, মাস্টার অর্গানিক কেমিস্ট্রি। রিডাকশন হতে গেলে কি হবে? এটা তো রিডাকশন, তাই না? রিডাকশন হতে গেলে প্রোটন যুক্ত হতে হবে। আর প্রোটন কখন যুক্ত হবে? ইলেকট্রন পাইলেই তো তখন যুক্ত হবে। যে মেকানিজমে দেখাচ্ছে যে এখান থেকে পাই ইলেকট্রন যেটা আছে সেটাতে অ্যাটাক করছে, অ্যাটাক করে প্রোটনটা কোথা থেকে আসছে? এই যে তোমার ইথানল যেটা ইউজ করা হয়েছিল, সোডিয়াম, ইথানল, অ্যামোনিয়া, ওইগুলো সবাই একসাথে রিয়াক্ট করে সেখান থেকে প্রোটন রিলিজ করবে ইথানল থেকে। সে প্রোটনটায় ওই যে ইলেকট্রন পাই ইলেকট্রন আসলো ওখানে যুক্ত হবে। যুক্ত হওয়ার কারণে পাশের যে কার্বন ওখানে কি হয়েছিল, পজিটিভ চার্জ তৈরি হয়ে গেছে, তাই না? ইলেকট্রনের ঘাটতি হলে কি হয়, পজিটিভ চার্জ। ওই পজিটিভ চার্জটাও পূরণ করার জন্য এই যে পাশে পাই ইলেকট্রন আবার মুভ করছে সাইডে,
সেখানে আবার পজিটিভ চার্জ হয়েছে। শেষ পর্যন্ত সেখানে ইলেকট্রনের সাপ্লাই হওয়ার মাধ্যমে কোথা থেকে ইলেকট্রন আসলো? ওই যে ফিনক্সাইড, সরি ইথক্সাইড, ওখানে প্রোটন চলে যাওয়ার পরে যে এক্সট্রা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা এখানে সাপ্লাই হয়ে আবার স্টেবল হলো। তো মেকানিজমটা একটু দেখে রেখো, পরীক্ষায় নাও আসতে পারে, বাট এই যে পজিশন গুলো একটু খেয়াল রাখলে হবে। মনে থাকবে জি স্যার। যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের ক্ষেত্রে কোথায় হচ্ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ক্ষেত্রে কোথায় হচ্ছে, আর যদি কেউ না থাকে তাহলে সেখানে কিভাবে হচ্ছে। আর কোনো রিয়াকশন? তার পাশা পাবাটা যদি একটু ও, দেখাইতেন। পাশা অ্যান্ড পাওয়া। প্যারা অ্যামিনো বেনজোয়িক অ্যাসিড, যেটা মাইক্রো অর্গানিজমের একটা অ্যাসেনশিয়াল মেটাবোলাইটস, এবং এইটার অনুকরণে সালফার ড্রাগটা বানানো হয়েছে। সালফার ড্রাগের চেহারা আর এর চেহারার মধ্যে কিছুটা মিল আছে, সেই জন্য সালফার এই যে প্যারা অ্যামিনো বেনজোয়িক অ্যাসিডকে ব্যবহার না করে সেই ব্যাকটেরিয়াগুলো সালফার ড্রাগটা যখনই গ্রহণ করে সে ভাবে যে এটা বোধহয় প্যারা অ্যামিনো বেনজোয়িক অ্যাসিড, তখনই তাদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেল সিনথেসিসে ডিস্টার্ব হয়, সেই কারণেই ব্যাকটেরিয়াগুলো কিল্ড হয়ে যায়। তো এটা কিভাবে সিনথেসিস হয়, এইটা সেই আমরা যদি টলুইন থেকে শুরু করি, যে টার্গেট যে প্রোডাক্ট, সেখানে আমরা দেখছি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। সুতরাং আর একটা আছে অ্যামিন গ্রুপ আছে। অ্যামিন গ্রুপটা কোথায় আছে? অ্যামিন গ্রুপটা আছে পজিশন। অর্থ পজিশনে, তাই না? এই প্যারা পজিশনে, প্যারা পজিশনে। এখন যদি তুমি প্রথমেই এই যে টলুইনের মিথাইল গ্রুপটাকে অক্সিডেশন করে কার্বক্সিলিক অ্যাসিড নিতে, তারপরে যদি নাইট্রেশন করতে, তাহলে কি হতো ঘটনাটা? প্রোডাক্ট কি হতো? প্যারানাইট্রো টলুইন কি হতো? প্যারানাইট্রো, ওই প্যারা পজিশনে কি তুমি নাইট্রো গ্রুপ পেতে? এই যে টলুইনকে যদি তুমি নাইট্রেশন করো, তাহলে কি প্রোডাক্ট পাবে? কেউ বলতে পারবে? নাইট্রোটোলিন। কোন 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 পজিশনে? অর্থ আর প্যারা। অর্থ অ্যাড প্যারা, রাইট। NO2।
এইটা কি হলো এটা? COOH স্যার আমাদের মাইক্রোবায়োলজি ক্লাস আছে 10টা ওকে 40 থেকে শেষ। এই যে তুমি আমি এটা একটু এক্সপ্লেন করে শেষ করছি। যদি এই যে তোমার টলুইনের যে মিথাইল গ্রুপ, এটাকে তুমি যদি নাইট্রেশন করো তাহলে অর্থ এবং প্যারা পজিশনে ঢুকবে, তাই না? কিন্তু তুমি যদি প্রথমে টলুইনটাকে অক্সিডেশন করতে, তাহলে কি বেনজোয়িক অ্যাসিড হতো, এবং এই বেনজোয়িক অ্যাসিড কিন্তু মেটা ডাইরেক্টিং। এরপরে নাইট্রেশন করলে কিন্তু তুমি অথবা প্যারা পজিশনে না পেয়ে নাইট্রো গ্রুপটা মেটা পজিশনে চলে যেত। সেই জন্যই ওই যে রিয়াকশনের স্টেপগুলো দেখবে যে এইটাকে অক্সিডেশন পরে করা হয়েছে, বরং নাইট্রেশনটা আগে করা হয়েছে যেন এটা প্যারা পজিশনে ঢুকে। এবং এখন তুমি যদি এটাকে অক্সিডেশন করো তাহলে এটা তোমার অ্যানিলিন হয়ে গেল, এবং কোনো আর সমস্যা নাই। বুঝতে পারছো? তাহলে যেহেতু জি স্যার। তোমাদের পরে ক্লাস আছে, এটা শেষ হলো, তোমার পাশাটা দেখাতে পারলাম না, একটু দেখে নিও। হ্যাঁ, এরপরেও কারো কোনো স্যার প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে বলো, আমরা ওখানে দেখানোর চেষ্টা করব। ওকে ওকে ওকে, স্যার। থ্যাংক ইউ ফর your time and attention. See you next. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলো। স্যার আমি একটু লেট করে নেট প্রবলেমের জন্য 10টায় ক্লাসে দিচ্ছি স্যার, আমার অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি, গ্রুপে মেসেজ দিয়ে রাখছি। কি নাম? টিনা, আদিনা জাহান টিনা। গ্রুপে দিয়ে রাখছো? জি স্যার। আচ্ছা, দেখবানে যদি মনে থাকে। আচ্ছা স্যার।